থানচি থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বান্দরবনের সবুজ পাহাড় পরিবেষ্টিত মেঘের রাজ্য থানচিতে। থানচি বাজার থেকে আমরা একটি নৌকা ভাড়া করেছি, সাঙ্গু নদী ভ্রমণ করব। নৌ বিহার ছাড়া সড়ক পথে রেমাক্রি যাওয়া মোটেও সহজ কোনো কাজ নয়। একে তো সহজ রাস্তা এখনো পুরোপুরি নির্মিত হয়ে ওঠেনি, তার উপর রয়েছে বন জঙ্গলের অজানা পথে সাপদের ভয়। একমাত্র বিকল্পহীন রাস্তা হলো পাহাড়ি নদী বেয়ে রেমাক্রি পৌঁছানো। থানচি থেকে রেমাক্রি পর্যন্ত তীব্র স্রোতধারার শব্দ নিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। সাঙ্গু একটি ছোট, অগভীর কিন্তু তীব্র স্রোতসংকুল একটি পাহাড়ি নদী, কিন্তু এর সৌন্দর্য ভয়াবহ রকম। পাহাড়ি ভাষায় এই নদীটির নাম রিগ্রায় খায়ুং। আদর করে কেউ কেউ একে শঙ্খ নদী নামেও ডেকে থাকে। অসংখ্য পাহাড়ের ঘন সমাবেশের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সাঙ্গু নদী। মিঠা পানির এই নদীটি মিশেছে কর্ণফুলীর খরস্রোতা স্রোতে। পাহাড়ি অধিবাসীদের জন্য এই নদী আশীর্বাদ স্বরূপ। এর সুপেয় পানি গোসল করা, খাওয়া, রান্নাবান্না ও ধোয়া মোছার কাজে ব্যবহৃত হয়। নদীকে ব্যবহার করে মালামাল পরিবহন সহজ ও স্বল্প ব্যয়সম্মত করেছে এখানকার অধিবাসীগণ। খরস্রোতা উত্তাল সাঙ্গু নদী অত্যন্ত বিপজ্জনক। এর বাঁকে বাঁকে বিপদের হাতছানি। তীব্র স্রোতের মাঝে প্রাণ কেঁপে উঠবে অকস্মাৎ। এই বুঝে উল্টালো নৌকা। এখানকার নৌকাগুলি লম্বা এবং প্রশস্তের সরু, দেখে যেন মনে হয় এক একটি কেনু। পাহাড়ি নদীর তীব্র স্রোত, পানির অগভীরতা এবং দুপাশে পাথরের দঙ্গল অতিবাহিত করে সহজে এগিয়ে যাবার জন্য নৌকার এমন আকৃতি। সামনে পেছনে বসে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। নড়াচড়া খুবই সীমিত। আবার যদি নৌকা কাত হয়ে উল্টে যায়, সাঙ্গু নদী দুধারের দৃশ্য অত্যন্ত মনোরম। আকাশের ঘন নীল, বনের হালকা গাঢ় সবুজ আর পাতাঝরা গাছের ধূসর পিঠ ডালপালা, মেঘের মাখামাখি স্বচ্ছ নদীর ধারা আর ঝিকিমিকি আলো ছড়ানো সূর্যের উপস্থিতি, এ এক অনবদ্য স্বর্গীয় সৌন্দর্য। দু চোখ ভরে দেখে দেখে মন হারিয়ে যায়।
নাগরিক কোলাহল আর রোজকার জীবনের ব্যস্ততার ক্লান্তি মুছে দেবার চমৎকার ক্লিনিক হলো এই পাহাড়ি অরণ্যের মেঘ, সবুজ বনানী, ফুরফুরে প্রশান্তির হাওয়া। জীবন এখানে ব্যস্ততাহীন, স্থির। অস্থিরতা এখানে সমাহিত এক নতুন জীবনের নাম। অনুভব এখানে প্রকৃতির আশ্রমে হঠাৎ লালিত এক সাধু সঙ্গ, সাধনাব্রত এক ঋষি। আহা, এই পাহাড়ি নদীর পাড়ে, পাহাড়ের গোড়ায় আমার যদি ছোট্ট একটি ঘর থাকতো, মাচান অথবা জুমঘর থাকতো। আমরা আসলে চলেছি সাঙ্গু নদীর উৎসমুখের দিকে। যতই উপরের দিকে চলেছি ততই শুরু হচ্ছে নদীর প্রস্থ। প্রশস্ততায় শুরু হতে হতে অগভীর নালার মতো তৈরি হয়েছে ক্রমশ এই নদী। নৌকা চালানো কঠিন। এই নদীর দৈর্ঘ্য অনেক বেশি, প্রায় 294 কিলোমিটার দৈর্ঘ্যের সাঙ্গু নদীর আরেকটি নাম হলো সাবুকখাইউং। পাথর আর বালির মধ্য দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীর পানি অত্যন্ত পরিষ্কার ও সুপেয়। নদীর দুপারে দু একটি পাহাড়ি ঘর চোখে পড়ছে, ফসল পাহারা দেবার জন্য নির্মিত মাচান বা মাচাং ঘর। কদাচিৎ চোখে পড়ে দু একটি পাড়া। নদীর পাড়ে পাড়ে পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হয়েছে আবাদি জমি, তাতে ফলে নানা জাতের শাক ও সবজি। মাঝে মাঝে চোখে পড়ে দুপাশের বিশালাকার পাহাড়ের ভেঙে পড়া পাথরের চাই বা বোল্ডার। এর মাঝ দিয়ে খুব সতর্কভাবে নৌকা চালাতে হয়। একটু অসাবধান হলেই তীব্র আঘাতে নৌকা ভেঙে চৌচির হয়ে যাবে। কোথাও আবার ছোট বড় সংখ্যাহীন পাথরের সমারোহ, নদীর পাড়ে কোথাও বা ভাঙন। এখানকার মাটি বেলে পাথর, আর তাই ভঙ্গুর ও ক্ষয়িষ্ণু। এ নদী বর্ষায় অত্যন্ত ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়ে ওঠে। প্রতিটি বাঁকে তীব্র আতঙ্কের মতো ডাকে যেন মৃত্যুদূত। ঘোলা পানির ভয়ঙ্কর স্রোতের মধ্যে
অনেক সময়ই বন্ধ থাকে নৌকা চলাচল। তখন মানুষের চলাচল আর জীবনযাত্রা হয়ে ওঠে অস্থির। সাঙ্গু নদী ধরে যেতে যেতে পাহাড়ি নদীর তীব্র স্রোতধারার দুই তীরে দেখা যাবে বড় বড় পাথর খণ্ড, যেগুলি দুপাশের সুউচ্চ পাথরের পাহাড় থেকে বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পড়েছে এবং দুই ধারে তা জমে আছে। কোনোটা আবার নৌকা চলাচলের রাস্তা আটকে পড়ে আছে। সবথেকে বড় পাথরটার নাম রাজা পাথর। এছাড়া আছে রানী পাথর, কলসি পাথর, আরও নানা নামে পাহাড়িরা এই পাথরগুলিকে ডেকে থাকে। এই পাথরগুলি তাদের কাছে পবিত্রতা ও ভক্তির প্রতীক। রাজা পাথরে তো নিয়মিত পূজা অর্চনা করা হয়, মানত করা হয় মনের ইচ্ছে পূরণের জন্য। এখন শীতকাল, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে পাহাড় ঢেকে থাকে ঘন কুয়াশায়। অনেক সময় দিনের বেলাতেও চোখে পড়ে না সূর্যের আলো। তখন এই রহস্যাবৃত নদী চলাচলের অনুপযোগী হয়ে ওঠে মাঝে মাঝেই। শীত শেষে নদীর নাব্যতা একেবারেই কমে যায়। জায়গায় জায়গায় জমে থাকা পাথরের অগভীর উচ্চতা দিয়ে নৌকা ঠেলে নিয়ে যেতে হয় মাঝিদের। পরস্পর ধরাধরি করে নৌকা পাথরের অগভীর অংশটুকু পার করে তারা। নদী পাড়ের উঁচু নিচু কালচে পাথুরে পাহাড়ের দিকে তাকালে সহজেই অনুমান করা যায় একসময় এখানে আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটেছে। চট্টগ্রামের পাহাড়গুলি মূলত টারশিয়ারি যুগের। একসময়কার অগ্নিগিরি ও লাভার স্রোত শীতল হয়ে ভূমি সংকুচিত করেই কি গড়ে তুলেছে সবুজে সুশোভিত এই পাহাড়ি পার্বত্য বনাঞ্চল, আর মাঝে মাঝে ঝিরি ও নদী। রেমাক্রি থেকে সাঙ্গু নদী ধরে 7 থেকে 8 কিলোমিটার চললে দেখা মিলবে প্রতিবেশী মায়ানমার সীমান্তের। তবে সাঙ্গু নদীর বৃহত্তর ধারাটি এসেছে রেমাক্রির পূর্ব দিকের নাফাকুম ঝর্ণার থেকে। নাফাকুম ঝর্ণার পানীয় বেশ ছোট ছোট ঝর্ণা ধারায় বিভক্ত, আর সেগুলি এসেছে সাতভাই খুম, আমিয়া খুম ইত্যাদি নামের নানা ধরনের জলধারা থেকে।
মন পাহাড়ের কোলে বড়, তোর পরশে গলে আমি বুঝি আমার পরাণ, আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে। এই পাথরের রাজ্য পেরিয়ে অল্প কিছু দূর যেতেই চোখে পড়ে নদীর দুটি পথ। একটি পূর্ব দিকে এবং অপরটি দক্ষিণ দিকে উজান বেয়ে নেমে আসে। পূর্ব দিকের বিশাল জলপ্রপাতটি বলে দেয় আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আমরা এসে গেছি রেমাক্রিতে। নয়নাভিরাম অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই রেমাক্রি। এখানে অবগাহন করা যায়, এখানে বসে স্রোতধারা দেখা যায়, এখানে বসে নিরবিচ্ছিন্নভাবে কুলুকুলু শব্দ শোনা যায়।